আমার অ্যাকচুয়ালি কিছু বলাই উচিত না। কারণ আমি বলেছিলাম যে এই মাসে এই চ্যানেলে ভালো, ভালো কনটেন্ট আসতে চলেছে। কিন্তু পরিস্থিতি এমন হলো যে যেদিন জন সিনা রিটায়ার হলো, তার আগের দিন থেকে আমার শরীরের অবস্থা এতটাই খারাপ আর গলার অবস্থা এতটাই খারাপ যে আমি ঠিকমতো কথাও বলতে পারছিলাম না। তো সেই কারণে ভিডিও আসা তো মানে ইম্পসিবলই ছিল। যাই হোক, এখন গলার অবস্থা মোটামুটি ঠিকঠাক আছে। তো এই ভিডিওতে আমি খুব আস্তে আস্তেই কথা বলবো, তো আজকের ভিডিওটা একটু ম্যানেজ করে নিও। আর এতদিন যখন ভিডিও বানানো হয়নি, তখন নেক্সট যে ভিডিওটা জন সিনাকে নিয়ে বানাবো সেটা জন সিনার স্পেশাল ভিডিওই হতে চলেছে, যার মধ্যে তোমাদের ভিডিওগুলোও ইনক্লুড করা হবে। তাই যারা যারা আমাকে ভিডিও পাঠিয়েছো এতদিনে, তাদেরকে তো অনেক ধন্যবাদ। কিন্তু যারা এখনও পাঠাওনি, তারা আজকের মধ্যে পারলে তোমাদের ভিডিও আমাকে পাঠিয়ে দিতে পারো ইনস্টাগ্রামে, তাহলে তোমাদের ভিডিও সেই ভিডিওতে ইনক্লুড করা হতে পারে। যাই হোক, তার সাথে সাথে আজকে ডাব্লিউডাব্লিউইর কিছু অন্যান্য খবর নিয়েও কথা বলা হবে। তার সাথে কালকে যে রয়ের এপিসোডটা হয়েছে, সেখান থেকে আমরা ফিউচারের জন্য কি হিন্ট পেয়েছি সেটা নিয়েও কথা হবে। তাই আজকের ভিডিওটা পুরোটা দেখো, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে ডাব্লিউডাব্লিউইর তরফ থেকে আপলোড করা একটা ভিডিও নিয়ে কথা বলা যাক, যেটা তারা তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করেছে। তো কিছুদিন আগে আমরা রেসলমেনিয়া 42 এর জন্য একটা প্রমোশনাল ভিডিও দেখেছিলাম, যেখানে আমরা কোডি রোডস, রোমান রেইন্স, পল হেমন, ট্রিপল এইচ, ব্রক লেসনার আর সিএম পাঙ্ককে দেখতে পেয়েছিলাম। তো সেই ভিডিওটা তো আশা করি তোমরা সবাই দেখে ফেলেছো। কিন্তু রিসেন্টলি ডাব্লিউডাব্লিউ সেই ভিডিওটার শুটিংয়ের সময় বিহাইন্ড দ্য সিন কী কী চলছিল সেটার কিছু ফুটেজ আপলোড করেছে, যেটা দেখতে সত্যিই মানে ভালো লাগছে। কারণ এই ডাব্লিউডাব্লিউর বড় চারজন সুপারস্টার, তারাও যে নিজেদের মধ্যে মজা করতে পারে, হাসি মজা করতে পারে, এইটা দেখে সত্যি ভালো লাগছে। আর দেখে বোঝা যাচ্ছে যে তারা তাদের কাজটাকে এনজয় করছে। তারা শুটিংয়ের মাঝে বিভিন্ন কথা নিয়ে হাসাহাসি করছে। ব্রক লেসনার, সিএম পাঙ্ককে আমরা হাসতে দেখতে পাচ্ছি। তো পুরো ভিডিওটার মধ্যে একটা খুব ভালো ভাইব আছে। তোমরা ভিডিওটা গিয়ে দেখতে পারো। ভিডিওটা অ্যাকচুয়ালি মানে দেখে ভালো লাগছে যে এরকম বড় বড় সুপারস্টার, যাদেরকে আমরা অনস্ক্রিনে সবসময় নিজেদের মধ্যে ঝামেলা করতে দেখি, একে অপরের সাথে রাইভেলারি করতে দেখি, কিন্তু তারাও নিজেদের মধ্যে কত ভালোভাবে কাজ করতে পারে। আর এখান থেকে আমাদেরও অনেক কিছু শেখা উচিত, যে প্রফেশনালিজম সবসময় থাকা উচিত যে কোনো কাজে। তো গিয়ে তোমরা ভিডিওটা দেখতে পারো। ভিডিওটা অ্যাকচুয়ালি খুব ভালো ভিডিও লাগছে, তা সেই কারণে আমি তোমাদের রিকমেন্ড করলাম, এছাড়া কিছুই না। কিন্তু ডাব্লিউডাব্লিউ আমাদের যে বিহাইন্ড দ্য সিনগুলো দেখায়, সেটা কিছুটা লিমিটেড থাকলেই ভালো হয়। কারণ এইসব ভিডিও দেখে ভালো লাগলেও ডাব্লিউডাব্লিউ আর একটা তাদের যে আনরিয়েল ডকুমেন্টারি বানিয়েছে, তো সেই ডকুমেন্টারিতে তো ডাব্লিউডাব্লিউ পুরো তাদের ব্যাকস্টেজে কীভাবে কাজকর্ম করা হয় সেটা রিভিল করে দিয়েছিল। তো সেইটার ফলে ডাব্লিউডাব্লিউতে একটা ম্যাসিভ চেঞ্জ এসেছে। সেটা কি আমি তোমাদের বলছি। তো দেখো, গতকাল যে রয়ের এপিসোডটা হয়েছিল, সেটা শুরু করেছিল আমাদের রিং জেনারেল গুন্থার। তো গুন্থার যখন রিংয়ে এসেছিল, তখন আমরা ভেবেছিলাম, মানে বিশেষ করে আমি তো ভেবেছিলাম যে গুন্থারকে খুব বাজেভাবে বু করা হবে। তার কারণ হচ্ছে গুন্থার জন সিনাকে রিটায়ার করে রতে আসছিল। এবার তোমাদের মানে তোমরা যারা অনেক দিন আগে থেকে ডাব্লিউডাব্লিউ দেখছো, তাদের একটা কথা মনে আছে কিনা জানি না, যখন 2017 সালে রোমান রিংস আর আন্ডারটেকারের রেসলমেনিয়াতে ম্যাচ হয়েছিল, আর সেখানে রোমান রিংস আন্ডারটেকারকে হারিয়ে দিয়েছিল, তার পরের রয়ের এপিসোডে যখন রোমান রিংস ঢুকেছিল, তখন পুরো ক্রাউড রোমান রিংসকে ছিঁড়ে খেয়েছিল। তাকে রতে টিকতে দেয়নি। সে যতক্ষণ রিংয়ে দাঁড়িয়েছিল তাকে গালাগালি দেওয়া হয়েছিল, তাকে বু করা হয়েছিল, তাকে বাজেভাবে সেখান থেকে বলতে গেলে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আর সেখান থেকে রোমান রিংস একটা লাইন বলেই বেরিয়েছিল, দিস ইজ মাই ইয়ার্ড নাও। আর এইটুকু বলে রোমান রিংস বেরিয়ে গেছিলো, যেটাকে রোমান রিংসের আইকনিক লাইনও বলা হয়, আর এটা রোমান রিংসের কেরিয়ারের একটা মোমেন্টও বলা যেতে পারে। ভালো কি বাজে সেটা রোমান রিংস এই মোমেন্টটাকে কীভাবে দেখছে তার উপর ডিপেন্ড করছে, কিন্তু এরকম একটা মোমেন্ট রোমান রিংসের কেরিয়ারে এসেছিলো। আর অনেকে কালকে গুন্থারের সাথেও এমন কিছু হবে বলেই এক্সপেক্ট করছিল, যে যেহেতু গুন্থার জন সিনার মতো সুপারস্টারকে রিটায়ার করেছে, অনেকজনের চাইল্ডহুডকে শেষ করে দিয়েছে, তো সেই কারণে গুন্থারকে তো মানুষজন বু করতোই, আর কালকে করেওছে। অস্বীকার করার এটা নেই যে মানুষজন করেনি। কারণ কালকে যারা যারা দেখতে এসেছিলো, তারা গুন্থারকেও বু করেছে। গুন্থার তাদের সাথে মজাও নিয়েছে, গুন্থার তাদের উপর হেসেছে। গুন্থার এটাও বলেছে যে জন সিনাকে গুন্থার লিটল বিচের মতো ট্যাপ আউট করিয়েছে, মানে অডিয়েন্সের সাথে মজা নেওয়ার জন্য। আর গুন্থারকে বু করা হয়েছে, ভালো মতোই করা হয়েছে। কিন্তু রোমান রিংস যেই লেভেলের বু পেয়েছিল, সেই লেভেলের ধারে কাছেও গুন্থারের বু যেতে পারেনি। এবার অনেকে মনে করছে যে আমরা তো ভেবেছিলাম যে গুন্থার সেরকম লেভেলেরই বু পাবে, তাহলে কেন পেল না? এইটার পেছনে একটা কারণ আছে, যেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ আনরিয়েলের ডকুমেন্টারি। কারণ আগেকার দিনে যদিও আমরা জানতাম যে ডাব্লিউডাব্লিউ স্ক্রিপ্টেড স্পোর্টস এন্টারটেনমেন্ট, কিন্তু তবু তার মধ্যে কিছুটা একটা আসল ফিলিং ছিল আমাদের মধ্যে।
কিন্তু এখন যখন ডাব্লিউডাব্লিউ দেখিয়ে দিচ্ছে যে কীভাবে ক্রিয়েটিভ বুকিং করা হয়, কীভাবে স্টোরি লাইন লেখা হয়, সেখান থেকে সবাই বুঝে গেছে যে এইখানে গুন্থারের তো কোনো দোষ নেই, কারণ গুন্থার শুধু এসে নিজের কাজ করেছে। গুন্থারের কাজ ছিল জন সিনার লাস্ট ম্যাচে জন সিনাকে দিয়ে ট্যাপ আউট করানো, জন সিনাকে হারিয়ে দেওয়া, গুন্থার সেই কাজটাই করেছে। আর এইখানে বলতে গেলে ট্রিপল এইচেরও খুব একটা বড় হাত নেই, কারণ জন সিনা নিজেই চেয়েছিল যাতে তার লাস্ট ম্যাচে গুন্থার তাকে হারিয়ে দেয়, তাকে ট্যাপ আউট করে হারায়। আর যেভাবে হাসতে হাসতে জন সিনা ট্যাপ আউট করেছিল তারও একটা মানে ছিল, মানে এইখানে জন সিনার একটা গল্প শেষ হচ্ছে। যেই মানুষটা সবসময় এটাই বলে এসেছে যে নেভার গিভ আপ, কখনো হার মানতে না, হাসেল, লয়্যালটি, রেসপেক্ট, কিন্তু সেও লাস্টে একটা মেসেজ দিয়ে গেল সবাইকে যে যতদিন না তোমাদের শেষ সময় আসছে ততদিন তোমরা তোমাদের 100% দিয়ে যাও, কিন্তু যখন তোমাদের সময় ফুরিয়ে আসবে আর যখন নতুন জেনারেশনের সময় শুরু হবে বা নতুন কোনো যুগ শুরু হতে যাবে, তখন তোমরা তোমাদের 100% দিয়ে হাসি মুখে সেখান থেকে বিদায় নিয়ে নাও। মানে যেখানে তোমরা দেখছো যে হ্যাঁ এখানেই তোমার সময় শেষ, এরপর তোমার আর কিছু করার নেই, তোমার যা যা করার ছিল তুমি তোমার 100% দিয়ে সেগুলো করেছো, এরপর তোমার তরফ থেকে আর তোমার কিছু দেওয়ার নেই, তো সেই সময় তুমি হাসি মুখে বিদায় জানাও বা হাসি মুখে গিভ আপ করে যাও। এইটাই জন সিনা তার লাস্ট মেসেজ দিতে চেয়েছে এই ম্যাচটার মাধ্যমে। আর এই কারণেই আমরা দেখেছিলাম যে গুন্থার যখন জন সিনাকে তার সাবমিশন মুভে আলটিমেটলি আটকে দিয়েছিল আর জন সিনা যখন ট্যাপ আউট করছিল তার আগের মুহূর্তে জন সিনার মুখে একটা হাসি ছিল। আর জন সিনার এটা নিজেরই ইচ্ছা ছিল যে গুন্থারের কাছে সে হারবে, তো এখানে ট্রিপল এইচের কিছু করার সেভাবে ছিল না। কিন্তু যেহেতু মানুষজন এখন জানে যে ডাব্লিউডাব্লিউতে যা চলে, ক্রিয়েটিভ বুকিং যেইভাবে হয়, তার পেছনে ট্রিপল এইচেরই হাত আছে, তো এইখানে গুন্থারেরও সেই অর্থে কোনো দোষ ছিল না, তাই মানুষজন গুন্থারকে বু তো করেছে কিন্তু অতটাও চরম সীমায় করেনি। কিন্তু মানুষের যে হেডটা গেছে সেটা পুরোটাই গেছে ট্রিপল এইচের দিকে, কারণ জন সিনা তো রিটায়ার হচ্ছে, আর জন সিনাকে মানুষ হেড করবে না, করতে পারে না এই মুহূর্তে, তাই যতটা হেড যা দেওয়ার সেটা ট্রিপল এইচকেই মানুষজন এখন দিচ্ছে, যে ট্রিপল এইচই যা করার করছে আর ট্রিপল এইচই সব কিছু বরবাদ করে রেখে দিচ্ছে, যেটা কোনো না কোনো অংশে কিছুটা তো সত্যি। কারণ দেখো ট্রিপল এইচ গন্ডগোলের কাজকর্ম তো অনেক কিছু করছে ডাব্লিউডাব্লিউতে, কিন্তু সব কিছুতে ট্রিপল এইচের দোষ দিলেও হবে না। যেমন আমি এই কেসটা বললাম, এখানে ট্রিপল এইচের পুরোপুরি দোষ নেই, কিন্তু ট্রিপল এইচের আগে যে কার্যকলাপগুলো করেছে যেগুলোর জন্য ডাব্লিউডাব্লিউর অবস্থা খারাপ হচ্ছে বা আমাদের ডাব্লিউডাব্লিউ দেখতে আর ইচ্ছা করছে না, সেগুলোর জন্য এখন পুরো হেডটাই ট্রিপল এইচের উপর গিয়ে পড়েছে। কিন্তু গুন্থারও কিন্তু কম হেড পায়নি, কারণ জন সিনাকে হারিয়ে যখন গুন্থার বেরোচ্ছিল তখন একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে গুন্থারকে আর কি মানুষজন তাড়া করেছিল তার বাস অব্দি, যাতে গুন্থারকে তারা আর কি মানে ভুলভাল কথা বলতে পারে, গালাগালি দিতে পারে, যেখানে সিকিউরিটিরা আর কি গুন্থারকে আটকে ছিল। তো এরকমও ঘটনা ঘটেছে, কিন্তু যাই হোক না কেন মানুষজন এখন অনেকটা ইন্টেলিজেন্ট হয়ে গেছে আর মানুষজন জানে যে এই ঘটনায় গুন্থারের কোনো হাত নেই, আর সেই কারণেই গুন্থার অতটা ম্যাসিভ লেভেলে বু পায়নি যেটা একসময় রোমান রিংস পেয়েছিল। এটা হচ্ছে মোদ্দা কথা। কিন্তু ট্রিপল এইচের হেডটা হয়তো আরও বাড়তে পারে যদি একটা জিনিস সত্যি হয়ে যায়, কারণ তোমরা হয়তো খেয়াল করেছিলে যখন গুন্থার জন সিনাকে হারিয়ে দিয়েছিল তার লাস্ট ম্যাচে, তখন মাইকেল কোল অ্যানাউন্সার টেবিল থেকে একটা কথা অ্যানাউন্স করেছিল যে টুডে প্রফেশনাল রেসলিং বিট স্পোর্টস এন্টারটেনমেন্ট। আর এরপর ট্রিপল এইচও অ্যানাউন্স করেছিল যে এখান থেকে ডাব্লিউডাব্লিউ একটা নতুন এরা শুরু হতে চলেছে। তো দেখো ট্রিপল এইচ তো এটা আমি জানি না কতগুলো নতুন এরা শুরু করলো, কারণ জবের থেকে সেই কোডি রোডস রোমান রিংসকে হারিয়েছে তারপর থেকে তো শুধু নতুন এরা শুরু হয়েই যাচ্ছে একের পর এক একের পর এক। এবার এটাও একটা নতুন এরা শুরু হয়েছে ট্রিপল এইচের মধ্যে, আর মনে করা হচ্ছে যে এই যে নতুন এরাটা শুরু হয়েছে এটা হলো প্রফেশনাল রেসলিংয়ের এরা, মানে স্পোর্টস এন্টারটেনমেন্ট শেষ হতে চলেছে। এবার ডাব্লিউডাব্লিউকে স্পোর্টস এন্টারটেনমেন্ট এই কারণেই বলা হতো কারণ ভিন্স ম্যাকম্যান বিশ্বাস করতো যে ডাব্লিউডাব্লিউ কোনো প্রফেশনাল রেসলিংয়ের জায়গা না, ডাব্লিউডাব্লিউ হলো স্পোর্টস এন্টারটেনমেন্ট, যেখানে রেসলিংটা একটা সেকেন্ডারি ফ্যাক্টর, প্রথম ফ্যাক্টর হচ্ছে এন্টারটেনমেন্ট। মানুষজনকে কীভাবে স্টোরি লাইনের মাধ্যমে এন্টারটেন করা যায় সেটা ভিন্স ম্যাকম্যানের ফার্স্ট প্রায়োরিটি ছিল। কিন্তু আমরা ট্রিপল এইচের সময় দেখতে পাচ্ছি যে ট্রিপল এইচ এন্টারটেন করার থেকে বেশি ইন রিং স্কিলের দিকে নজর দিচ্ছে, আর কিভাবে ভালো ভালো ম্যাচ প্রডিউস করা যায় সেটার দিকে নজর দিচ্ছে। এবার দেখো যারা হার্ডকোর রেসলিং ফ্যান তাদের হয়তো এই জিনিসটা ভালো লাগবে, কিন্তু যারা প্রফেশনাল রেসলিং ফ্যান্স না আর যারা অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউর মানে হার্ডকোর ফ্যান ছিল, শুধুমাত্র ডাব্লিউডাব্লিউর ফ্যান ছিল, তারা কিন্তু রেসলিং ম্যাচ কতটা ভালো হচ্ছে তার উপর ফোকাস করে না, তারা সবসময় এটাই দেখে যে স্টোরি লাইনটা কেমন চলছে, গল্পটাকে কেমনভাবে সাজানো হচ্ছে, সেই গল্পটা কী পরিণতি হচ্ছে, এইগুলোই দেখে। মানে ডাব্লিউডাব্লিউ ফ্যান্সদের মেনলি গল্পটা দেখতে ভালো লাগে, এন্টারটেইনড হতে ভালো লাগে। তো সেই কারণে আমরা মানে যারা যারা শুধুমাত্র ডাব্লিউডাব্লিউ দেখি তাদেরকে বলা যেতে পারে আমরা স্পোর্টস এন্টারটেনমেন্ট ফ্যান, আমরা প্রফেশনাল রেসলিং ফ্যান্স নই। তো সেই কারণে এখন যখন ডাব্লিউডাব্লিউ তাদের ফোকাস চেঞ্জ করছে আর
প্রোডাক্টটাকে রেসলিংয়ের উপর বেশি আর কি বেস করছে, তো তখন অনেকের জিনিসটা ভালো লাগছে না, আমাদের মধ্যেও অনেকের জিনিসটা ভালো লাগছে না যে আমরা ভালো ভালো ম্যাচ না হয় দেখতে পাচ্ছি কিন্তু গল্প কোথায়, কোনো গল্প শুরু হলে শেষ হয় না, কোনো গল্প মাঝখান থেকেই বন্ধ হয়ে যায়, কোনো গল্পের কি হচ্ছে কিছু বোঝা যায় না। তো এই সব গণ্ডগোলের ব্যাপার কিছু আছে। আর যদি সত্যি সত্যি প্রফেশনাল রেসলিংয়ের এরা এখন শুরু হয়ে যায় আর স্পোর্টস এন্টারটেনমেন্ট পুরোপুরি মরে যেতে চলে, কারণ যেহেতু ভিন্স ম্যাকম্যান এখন আর কোম্পানিতে নেই আর ট্রিপল এইচ নিজের মতো করে আবার কোম্পানিকে সাজিয়ে তুলতে চায়, তাহলে ডাব্লিউডাব্লিউ দুদিন সত্যি সামনে আসছে আর ভিউয়ারশিপ আরও কমবে। তার কারণ তোমরা এই মানে গতকাল যে রটা হয়েছে সেখান থেকেই তোমরা দেখে নাও, তোমরা হয়তো রতে ভালো ভালো ম্যাচ দেখতে পেয়ে থাকো মাঝে মধ্যেই, কিন্তু তোমাদের কটা ম্যাচ মনে থাকে? কিন্তু যে মোমেন্টগুলো, যেমন ধরে নাও যে জন সিনা যখন একবার সিএম পাঙ্কের মতো পাইপ বোম প্রোমো কাট করেছিল সেইটা, বা যখন সিএম পাঙ্ক একবার জন সিনার মতো ডক্টর অফ থাগানমিক্স সেজে এসেছিল সেইটা তোমাদের মনে থাকতে পারে, বা একসময় যখন জন সিনার সেই ছোটো ভার্সনটা এসেছিল সেটা তোমাদের মনে থাকতে পারে, এককালে যখন ব্রন স্ট্রোম্যান অ্যাম্বুলেন্স উল্টে দিত, গাড়ি উল্টে দিত, সেই মোমেন্টগুলো তোমাদের মনে থাকে। আর যেমন বলছিলাম গতকালের রতেই দেখে নাও যে তার আগের রয়ের এপিসোডে যেমন ব্রন ব্রিকার সিএম পাঙ্ককে অপমান করেছিল, সিএম পাঙ্কের ওয়াইফকে তুলে অপমান করেছিল, তেমন কালকে সিএম পাঙ্ক সেটার বদলা নিয়েছে। সিএম পাঙ্ক দেখিয়ে দিয়েছে যে মাইক স্কিলে কীভাবে সিএম পাঙ্কের ধারে কাছে কেউ আসতে পারে না, কারণ সিএম পাঙ্ক তো কালকে ব্রন ব্রিকারকে অপমান করেইছে, তার সাথে সাথে ব্রন ব্রিকারের বাবা, ব্রন ব্রিকারের কাকা সবাইকে ধুয়ে ছেড়ে দিয়েছে। মানে সিএম পাঙ্ক এটা দেখিয়ে দিয়েছে যে তুই যদি আমার পরিবারে যেতে পারিস তাহলে আমিও তোর পরিবারকে পুরোপুরি শেষ করে দেবো। আর আমরা ডাব্লিউডাব্লিউকে এটার জন্যই তো জানতাম, স্টোরি লাইন, মাইক স্কিল, তারপর কিভাবে সেই স্টোরিটাকে দেখানো হচ্ছে, কিভাবে সেটার একটা আলটিমেট এন্ডিং হচ্ছে, তারপর তো সেকেন্ডারি ফ্যাক্টর ছিল রেসলিং। তারপর যখন সেই স্টোরিটা ফিনিশ হতো একটা ভালো রেসলিং ম্যাচের সাথে, তখন আমাদের সেটা দেখতে ভালো লাগতো। এবার তোমরা ভাবো যে দুটো সুপারস্টার একটা খুব ভালো রেসলিং ম্যাচ ডেলিভার করেছে কিন্তু তাদের মধ্যে কোনো গল্পই নেই, আমরা সেই ম্যাচটাকে কতদিন বা মনে রাখবো? কিন্তু যদি প্রথমে একটা ভালো স্টোরি দেখানো হয়, তারপর সেই স্টোরিটার পরিণাম হিসেবে যদি আমাদের একটা ভালো ম্যাচ দেখানো হয়, তাহলে আমাদের স্টোরিটাও মনে থাকবে, ম্যাচটাও মনে থাকবে। তো এটাই হলো তফাৎ প্রফেশনাল রেসলিং আর স্পোর্টস এন্টারটেনমেন্টের মধ্যে। এবার গান্থার তো সবসময় নিজেকে প্রফেশনাল রেসলারই বলে থাকে, কিন্তু গান্থারে যদি শুধুমাত্র প্রফেশনাল রেসলিংয়ের দিকেই মানে নজর দিয়ে থাকে আর স্পোর্টস এন্টারটেনমেন্টকে একদমই বাদ দিতে শুরু করে, তাহলে আমার মনে হয় না যে সেটা বেশি দিন চলবে বলে। আর গান্থারের কথা যখন হচ্ছে তখন আমি তোমাদের আরেকটা কথা বলতে পারি, গান্থারের এই যে নতুন ক্যারেক্টারটা এসেছে যে শুধু প্রফেশনাল রেসলিং এটা তো বলতেই থাকে, কিন্তু তার সাথে সে আরেকটা কাজও করছে, আর সেটা হচ্ছে সে লেজেন্ডদেরকে রিটায়ার করতে শুরু করেছে। এই বছরের শুরুতে আমরা দেখেছিলাম সে গান্থারকে রিটায়ার করেছিল, রিসেন্টলি আমরা দেখলাম গুন্থার জন সিনাকে রিটায়ার করলো, আর এই লাইনটা হয়তো আরও বাড়তে চলেছে, আর এই লিস্টে হয়তো আরও কিছু জনের নাম অ্যাড হতে চলেছে। যেমন এই রয়ের এপিসোডেই আমরা দেখেছিলাম যে গান্থার আর এজে স্টাইলসের মধ্যে একটা ছোটোখাটো সেগমেন্ট দেখানো হয়েছিল, যেখানে গান্থারকে আর কি ব্যাকস্টেজে সবাই আর কি নিন্দা করছিল, আর লাস্টে যখন গান্থার তার নিজের গাড়ির কাছে পৌঁছায় সেখানে এজে স্টাইলস দাঁড়িয়ে ছিল, আর সেখানে এজে স্টাইলস আর গান্থারের মধ্যে একটা ছোটো মুভমেন্ট দেখানো হয়, যেখানে এজে স্টাইলসকে গান্থার সেই ইউ ক্যান সি মি বলে গাড়ি নিয়ে চলে যায়। তো মনে করা হচ্ছে যেহেতু নেক্সট ইয়ার এজে স্টাইলসেরও রিটায়ারমেন্ট আসতে চলেছে, হয়তো এজে স্টাইলসকেও গান্থারে রিটায়ার করতে পারে, আর এই যে স্টোরিটা শুরু করার চেষ্টা করা হচ্ছে সেটা হয়তো এজে স্টাইলসের রিটায়ারমেন্ট ম্যাচের স্টোরি লাইনে কনভার্ট হয়ে যেতে পারে। আর শুধুমাত্র এজে স্টাইলস না, এমনকি ব্রক লেসনারও যদি নেক্সট ইয়ার রিটায়ার হয়, যেটা রিউমার চলছে, তাহলে সেটাও হয়তো গান্থারের এগেনস্টেই হবে। মানে ব্রক লেসনার আর গান্থারের মধ্যে ব্রক লেসনারেরও রিটায়ারমেন্ট ম্যাচ হবে, যেখানে ব্রক লেসনার গান্থারের মাধ্যমেই রিটায়ার হবে, বা আরেক ভাষায় বলা যেতে পারে গান্থার ব্রক লেসনারকেও রিটায়ার করবে। মাঝখানে আরেকটা স্পেকুলেশনও চলছে যে আমাদের রে মিস্ট্রিও সেও যখন রিটায়ার হবে তার সাথেও হয়তো গান্থারেরই ম্যাচ হবে। মানে গান্থারের এটা নতুন ক্যারেক্টারই হয়ে গেছে বা নতুন গিমিকই হয়ে গেছে যে সে মানে পাস্ট জেনারেশনের যারা বড় বড় সুপারস্টার ছিল বা এর আগের জেনারেশনের যারা বড় বড় সুপারস্টার ছিল তাদেরকে গান্থার রিটায়ার করবে, আর এইভাবেই ডাব্লিউডাব্লিউ স্ট্যাবলিশ করবে যে স্পোর্টস এন্টারটেনমেন্টের এরা শেষ আর প্রফেশনাল রেসলিংয়ের এরা শুরু হতে চলেছে। যেটা কতটা কি ভালো হবে আমি জানি না, কিন্তু আমরা এখন বলতে পারি যে গান্থার এখন এই জেনারেশনের লেজেন্ড কিলার হয়ে গেছে, যেটা একসময় র্যান্ডি অর্টনকে বলা হতো। আর হয়তো এটাও সম্ভব হবে যে এই স্টোরি লাইনটার মাধ্যমে র্যান্ডি অর্টন আর গান্থারের কোনো একদিন ম্যাচ হলো, আর সেখানে লেজেন্ড কিলার ভার্সেস লেজেন্ড কিলার টকমাই ম্যাচটা হলো, আর সেখানে গান্থারই আমাদের মানে ওজি লেজেন্ড কিলার র্যান্ডি অর্টনকে সেই ম্যাচে রিটায়ার করে দিল। এটাও সম্ভব হতে পারে, মানে এখন কোনো কিছুই আর অসম্ভব নেই। তো দেখি গান্থারের এই ক্যারেক্টারটা কতদিন চলে, কিন্তু যেমন বললাম যদি ডাব্লিউডাব্লিউ শুধুমাত্র
প্রফেশনাল রেসলিংয়ের উপরই মানে নির্ভর করে থাকে তাহলে এটা বেশি দিন চলবে না, কারণ ডাব্লিউডাব্লিউইর মেন যে প্রাণ শক্তি সেটা হচ্ছে স্পোর্টস এন্টারটেনমেন্ট। গল্প, স্টোরি লাইন, মাইক স্কিল এইগুলো যদি না থাকে, কিছু ক্রেজিনেস যদি না থাকে, তাহলে ডাব্লিউডাব্লিউই আর কেউই সেইভাবে দেখবে না যেই কারণে একসময় মানুষ ডাব্লিউডাব্লিউই দেখতো। তাহলে তো ডাব্লিউডাব্লিউই আর বাকি প্রফেশনাল রেসলিংয়ের যেসব কোম্পানি আছে সবাই সেমই হয়ে যাবে। ডাব্লিউডাব্লিউইকে যে জিনিসটা আলাদা বানাতো সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউইর এই স্পোর্টস এন্টারটেনমেন্টের ব্যাপারটা, আর সেটা যদি না থাকে তাহলে ডাব্লিউডাব্লিউই আর ডাব্লিউডাব্লিউই থাকবে না। আর লাস্টে একটা কথা বলেই শেষ করি, সেটা হচ্ছে কালকের রয়ের মেইন ইভেন্টে তো আমরা রে মিস্টেরিও আর লোগান পলের ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে পল হেমন সবার প্রথমে লোগান পলকে সাহায্য করতে এসেছিল, কিন্তু আলটিমেটলি যখন সেই মিস্ট্রি মাস্ক অ্যাটাকার আসে লোগান পলকে সাহায্য করতে, সে রে মিস্টেরিওকে একটা স্টোম্প মেরে চলে যায়। সেই সুযোগটাই কাজে লাগে আমাদের লোগান পল রে মিস্টেরিওকে হারিয়ে দেয়। আর শুধু তাই নয়, কালকে ডাব্লিউডাব্লিউ এটাও রিভিল করে দিয়েছে যে এই মুখোশের পেছনে অ্যাকচুয়ালি কে। আর আমিও তোমাদের যেমন বলেছিলাম যে সবথেকে বেশি চান্স এটাই আছে যে এটা আমাদের অস্টিন থিওরি হবে, আর সেটাই হয়েছে, কারণ কালকে আমরা অস্টিন থিওরিকেই দেখেছি সেই মুখোশের পেছন থেকে বেরাতে, যেখানে আমরা অস্টিন থিওরির একটা নতুন ক্যারেক্টার দেখতে পাচ্ছি, যেখানে তাকে দেখে আরও ভয়ঙ্কর মনে হচ্ছে। তার মাথার চুল ছোট হয়ে গেছে, তার মাথায় আর সে আগের মতো বড় বড় চুল নেই। এখন অস্টিন থিওরি আরও বেশি সিরিয়াস হয়ে গেছে, আর দেখে মনে হচ্ছে অস্টিন থিওরিরও একটা নতুন ক্যারেক্টার এবার আসতে চলেছে। এবার দেখার বিষয় এইটাই যে সে কি সত্যি ভিশনের পার্ট, আর সেই ভিশনকে কেন সাহায্য করছে। এইসব গল্প এখনও পরের রতে রিভিল হবে হয়তো, বা ধীরে ধীরে রিভিল করা হবে, কিন্তু অন্তত ডাব্লিউডাব্লিউ এটা রিভিল করে দিয়েছে যে এই মুখোশের পেছনে কে ছিল, আর সেটা আর কেউ না, সেটা হলো আমাদের অস্টিন থিওরি। আর এবার দেখে মনে হচ্ছে অস্টিন থিওরির ফিউচার হয়তো ভালো হতে পারে, কিন্তু যেমন একটা রিউমার এসেছিল যে পল হেমান অস্টিন থিওরিকে এই কারণেই ভিশনে চাইছে যাতে অস্টিন থিওরিকে পিন করা যেতে পারে, আর অস্টিন থিওরিকে পিন করার মাধ্যমে ভিশনের বাকি মেম্বারকে প্রোটেক্ট করা যেতে পারে। এটা যদি সত্যি হয় তাহলে তো বলতে হবে যে অস্টিন থিওরিকে এখানে মানে শুধুমাত্রই বলির বাখড়া বানানো হচ্ছে, এছাড়া কিছুই না। তো আশা করব সেই রিউমারটা মিথ্যে প্রমাণ হবে, আর অস্টিন থিওরি এই যে নতুন একটা মানে যাত্রা শুরু করেছে তার কেরিয়ারে, এটা খুবই সাকসেসফুল হবে। আর আবার আমরা সেই পুরনো মানে ফিউচার সুপারস্টার অস্টিন থিওরিকে দেখতে পাবো। তো আমি এই আশা রেখেই আজকের ভিডিওটা শেষ করছি। যেমন বললাম যে এরপর জনসনের স্পেশাল ভিডিওটা আসবে, তাই তোমাদের মধ্যে যারা যারা এখনও তোমাদের মানে ট্রিবিউট ভিডিও আমাকে পাঠাওনি তারা পাঠাতে পারো ইনস্টাগ্রামে আজকের মধ্যে। কালকে পাঠিয়ে হয়তো আর কোনো লাভ হবে না, কিন্তু আজকের মধ্যে যারা যারা পাঠাবে তাদের ভিডিও সেই ভিডিওতে ফিচার হওয়ার চান্স আছে। আর যেহেতু আমার শরীরটা খারাপ ছিল, তাই আগের রবিবার আমি সেই সিরিজটাও শুরু করতে পারিনি, যেটা আবার কামব্যাক করছিল, মানে বছরের সেরা 10। তো সেই সিরিজটা এই রবিবার থেকে শুরু হয়ে যাবে, মানে আসছে যে রবিবার সেই দিন থেকে শুরু হয়ে যাবে। তাই সেটা নিয়ে চিন্তা নেই, সেটার পুরো কন্টেন্ট আমার কাছে রেডি আছে, শুধু ভিডিওটা শ্যুট করতে হবে, মানে রেকর্ড করতে হবে, রেকর্ড করে এডিট করে জাস্ট পোস্ট করতে হবে। তো সেটা নেক্সট রবিবার থেকে শুরু হয়ে যাবে, সেটার জন্য আমাকে ক্ষমা করে দিও, এক সপ্তাহ দেরি হয়ে গেল। আর জন সিনার স্পেশাল ভিডিওটার জন্য অপেক্ষা করো, আর আশা করি এবার থেকে রেগুলার ভিডিও আমি বানাতে পারবো, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো তাহলে তোমাদের সাথে কথা হবে আমার পরের ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিয়ে যাও, ভিডিওটাকে হাইপ করে দিও, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা আমাকে বলতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। আর আজকে ভয়েসটা একটু অন্যরকম ছিল, তো সেই কারণে একটু অ্যাডজাস্ট করে নিও, আর আজকের মতো একটু ক্ষমা করে দিও। আর মানে কথা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।